এবার আমরা পরীক্ষাতে কি লিখবো এইটা আমি একটু খুব একদম নিট অ্যান্ড ক্লিন করে কিছু জিনিস লিখে দিচ্ছি, সেগুলো তোমরা লিখে নাও। ঠিক আছে, আগে এগুলো জিনিস লিখতে গেলে আগে লিখবে ডেফিনেশন। ঠিক আছে, ডায়রিয়া আমরা কাকে বলছি? ডায়রিয়া হচ্ছে একটা কন্ডিশন যেখানে লুজ ওয়াটারি স্টুল হচ্ছে 4 থেকে 5 বার অথবা আরো বেশি পার ডে। দিনে যদি 4-5 বার বা তারও অধিক, বাংলায় লিখলে এরকম দাঁড়ায় যে ডায়রিয়া হচ্ছে একটা কন্ডিশন যেখানে শরীর থেকে লুজ ওয়াটারি স্টুল দিনে 4 থেকে 5 বার বা তারও অধিক বার ঘটে, তখন তাকে আমরা ডায়রিয়া বলব। ঠিক আছে, তার মানে ডায়রিয়ার ডেফিনেশন যখনই ডায়রিয়া সম্বন্ধে লিখতে বলবে প্রথমে আগে ডেফিনেশন বলতে হবে। যে কোনো জিনিসের যখন বলতে বলো তখন সেটা কাকে বলে আগে বলতে হবে, তারপরে তাতে কি ঘটে, কি কারণে ঘটে, তাতে কি সাইন সিমটম হয়, কি ম্যানেজমেন্ট, সেইগুলো আমাদের এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, তো যে কোনো একটা কন্ডিশন কাকে বলে, সেই কন্ডিশনটা কেন ঘটে, আর সেই কন্ডিশনটা ঘটলে পরে আমাদের শরীরে কি কি এফেক্ট দেখা দেয়, আর সেটাকে আমরা কিভাবে ম্যানেজ করবো, এই তো আমাদের কাজ, আর তো কিছু নেই। তো ডায়রিয়া মানে হচ্ছে একটা কন্ডিশন, শারীরিক কন্ডিশন বা শারীরিক অসুস্থতা যেখানে 4 থেকে 5 বার বা তারও অধিক জলের মতো পাতলা পায়খানা দিনে ঘটে, তাকেই বলবো আমরা ডায়রিয়া। ঠিক আছে, বাংলায় লিখতে পারবে এরকম ভাবে গুছিয়ে বাংলায় একটা ডেফিনেশন খাড়া করে দেবে। এবার হচ্ছে কজ, কারণ ডায়রিয়া কেন ঘটে। একদম স্বাভাবিক কজ বলছি, হ্যাঁ স্বাভাবিক থেকে শুরু করছি, আমরা সব পদেই যাবো। কম খাওয়া বা খুব কম খাওয়া বা খুব বেশি খাওয়া দুটোতেই হতে পারে। ইনফেকশন ঘটিত হতে পারে 2 নম্বর। ইনফেকশনটার মধ্যে 1 নম্বর হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন।
যেমন সেটা ওভারিটিং আনসাইটি মানে ওভারিটিং এর মানে ইনডাইজেশন নিশ্চয়ই হবে, বেশি খেয়ে ফেললে ইনডাইজেশন হবে, ইনডাইজেশন হতে পারে। আটটা ডিটিং হলে পরেও সে সময় খালি পেটে এটা হচ্ছে এমনি প্রথম থেকে শুরু করছি, এটা হচ্ছে স্বাভাবিক পর্যায়ে লিখবে। ব্যাকটেরিয়াল ইনফেকশনে ইকোলাই আছে, সিগেলা আছে, আছে, কোয়ালিটি আছে, এদের ইনফেকশন ইকোলাই ইনফেকশন হলে হতে পারে, সিগেলা ইনফেকশন হলে হতে পারে, সালমোনেলা ইনফেকশন হলে হতে পারে, ভিব্রিও কলেরি ইনফেকশন হলে পাতলা পায়খানা হতে পারে। এছাড়াও স্ট্যাফাইলোকক্কাল ফুড পয়জনিং যদি হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশনে যে কটা মনে থাকবে আমি অনেকগুলো লিখে দিলাম, তোমাদের এত লেখার দরকার নেই। তোমরা ব্যাকটেরিয়াল ইনফেকশন বলে ইকোলাই, সিগেলা, সালমোনেলা বা ইকোলাই, ভিব্রিও কলেরি যেগুলো মনে থাকবে দু একটা লিখে এক্সেট্রা ইনফেকশনে ডায়রিয়া হতে পারে, ঠিক আছে? এইরকম ভাবে লিখে দেবে। তাহলে আমরা কজ অফ ইনফেকশন লিখে, কজ অফ ডায়রিয়া লিখে এক নম্বরে লিখেছি তোমার ওভারিটি, 2 নম্বরে লিখেছি ইনফেকশন, তার নাম্বার এ হয়েছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, ঠিক আছে? এবারে যে বি ভাইরাল ইনফেকশন, যেমন অ্যাডিনোভাইরাস, ইকোভাইরাস, স্যার ADENO BIRDS, অ্যাডেনোভাইরাস, ইকোভাইরাস এক্সেট্রা করে দেবো। হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন,
বাকিটা অ্যালবিক্যান্স আর হচ্ছে হিস্টো প্লাজমা, এই দুটো ফাঙ্গাল ইনফেকশন হলে পরে তোমার এরকম পাতলা পায়খানা হতে পারে। বি হচ্ছে প্যারাসাইট ইনফেকশন। কিছু কিছু প্যারাসাইট আছে যারা আমাদের শরীরে বাসা বাঁধলে পাতলা পায়খানা হতে পারে। খুব কমনলি যেগুলো হয় এন্টামিবাকুলারিটিকা, জিয়ারডিয়া, আর হচ্ছে তোমার অ্যাসকারিস নিউক্লিওপাইটিস, যেটা আমরা গোলকিনি হলে পরে ওইটা ডায়রা হয়ে যায়, বাচ্চা পাতলা পায়খানা করতে থাকে। মেনলি এইগুলোতে ক্রনিক জিয়ারডিয়া, অ্যাসকারিস নিউক্লিওপাইটিস, অ্যাসকারিস বোঝাচ্ছে বেশ সিম্পল, অ্যাসকারিস লুম্বিকাইটিস, লুম্বিকাইটিস, COI না এগুলো কেঁচো না। অ্যাসকারিস লুমিনারিস সেটা কি আমরা ডিগ্রি মানে ওয়ার্মের জন্য হয় তো? এটা ওয়ার্মের জন্য, এটাকে ওয়ার্মের নাম। এটা হচ্ছে আমরা বলি রাউন্ড ওয়ার্ম, কমন কথায় বলি আমরা রাউন্ড ওয়ার্ম, বাংলায় বলি গোলকিনি, অনেক সময় বলি কেঁচো কি, কারণ পুরো কেঁচোর মতো দেখতে। কেঁচো দেখে বর্ষাকালে যে লম্বা কেঁচোগুলো বেরোয়, একটু মোটা কেঁচো, বুঝতে পেরেছো? যেটা হচ্ছে অ্যাসকারিস লুম্বিকাইটিস, খুব ওয়ান অকেরা অ্যাসকারিস লুম্বিকাইটিস। কোথা দিয়ে শরীরে প্রবেশ করে অ্যাসকারিস লুম্বিকাইটিস? ছাই। খুব কন্টামিনেটেড ফুড অ্যান্ড ড্রিঙ্কস, কন্টামিনেটেড ফুড আর ড্রিঙ্কস দিয়ে তৈরি হয়, মানে তৈরি হয় হচ্ছে চাই। ওদের যে ডিমগুলো, ওই ডিমগুলো ম্যাক্সিমাম ভেজিটেবলস আর ওয়াটার, এই দুটোর মাধ্যমে আমাদের শরীরে ঢুকে গিয়ে পেটে চলে যায়, দিয়ে তারপরে না লার্ভাটাই যায়। ডিমটা ইনফেক্টিভ ফর্ম নয়, ভালো করে জানবে। ডিমটা মাটিতে উঠে লার্ভা হয়েই যায়, সেই লার্ভাগুলো জলে এবং ভেজিটেবলসের গায়ে লেগে যায়। এইবার ধরো আমাদের গ্রাম সাইডে কি হয়, পুকুরে সব বাসন ফাসন মাজে, ওই বাসন মেজে নিয়ে গেল, জলের সঙ্গে বাসনে লেগে গেল, ওই বাসনে খেতে দিল, খেলো, ওই লার্ভা চলে গেল। তো এরা হচ্ছে পেটে এইভাবে এন্ট্রি করে, মানে ফুড অ্যান্ড ড্রিঙ্কস স্যালাড দিয়ে হয়, ভেজিটেবল করে তুলে স্যালাড তো ভেজিটেবল একটা অংশ। ইনফেকশন তো সাবস্টিটিউশন আরো কিছু আছে।
ডায়রিয়া ডিউ টু ম্যাল অ্যাবজর্পশন। যদি ইন্টেস্টাইনের মধ্যে অ্যাবজর্পশন যদি গন্ডগোল হয় তবেও এরকম ডায়রিয়া দেখা দিতে পারে। এছাড়াও ডিফারেন্ট ইন্টারস্টিশিয়াল ডিজিজ আছে, ইন্টেস্টিনাল ডিজিজ, যার নাম হচ্ছে ডিফারেন্ট ইন্টেস্টিনাল ডিজিজ। Intestinal tuberculosis, distal metastasis of the kidney. Tuberculosis primary effect কোথায় করে? লাংস, সেইখানে বাসা বাঁধে, সেইখানে বংশবৃদ্ধি করে, সেখান থেকে আবার ওরা শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে। তার মধ্যে ইন্টেস্টাইন একটা অংশ যেখানে এরকম এরা বাসা বাঁধতে পারে এবং পাতলা পায়খানা সৃষ্টি করতে পারে, তাকে বলা হয় ইন্টেস্টিনাল টিউবারকুলোসিস। আলসারেটিভ কোলাইটিস, acute appendicitis, কোলাইটিসের আগে কি দিলেন ওটা? আলসারেটিভ, ULCERATIVE, আলসারেটিভ কোলাইটিস, acute appendicitis, APEN, PICITIS, etc. এইরকম ডিফারেন্ট ইন্টেস্টিনাল ডিজিজের ক্ষেত্রে এইরকম পাতলা পায়খানা দেখা দিতে পারে। এগুলো ছাড়া আরেকটা জিনিস আছে, বলছি না, অনেক আছে, আমি তো বাচ্চা দিয়ে বলছি মেন মেন জিনিস। আর হচ্ছে 5 নম্বর DRQG, drug induced diarrhea। এটাই বলতে চাইছি। কিছু ড্রাগ আছে যেগুলো থেকে এরকম তোমার ড্রাগ, তারপরে মেইনলি স্যার অ্যামাইনো পেনিসিলিন গ্রুপের ড্রাগ আছে ম্যাক্সিমাম। অ্যামাইনো পেনিসিলিন, আর এছাড়া পার্গেটিভ যত ড্রাগ আছে, অ্যামাইনো পেনিসিলিন আর পার্গেটিভ, পার্গেটিভ আর হচ্ছে অ্যামাইনো পেনিসিলিন, ঠিক এক্সেট্রা করে দেওয়া হয়। চক নেক্সট হতো, দুটো চক শেষ হয়ে গেল, অন্য আরেক কাজ আছে। আরো হাজার ঘন্টা কারণ আছে, আর লেখার দরকার নেই। মেনলি এই যে 5টা দিয়েছি, এই 5টা পয়েন্ট দেবে, উদাহরণ এত নাও দিতে পারো, শর্ট করে দেবে যদি তোমাদের টাইমে যদি এ হয়।
তার যদি বলে ডায়রিয়ার কারণ কি, তখন কি বলবে? ওভার ইটিং এন্ড আন্ডার ইটিং এক নম্বরে বলবে ওভার ইটিং আর আন্ডার ইটিং। দু নম্বরে হচ্ছে ইনফেকশন, দু নম্বরে যাবে ইনফেকশন, ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল এন্ড প্যারাসাইটিক ইনফেকশন। তিন নম্বরে Yes. হচ্ছে ড্রাগ ইনডিউসড ইনফেকশন যখনই বলবে ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল, Parasite. প্যারাসাইট, চারটে। ব্যাকটেরিয়াল দুটো নাম বলে দেবে, ঠিক আছে? মেনলি যে কোনো পাতলা পায়খানা করে ইকোলাই নাম শুনেছো, ইকোলাইটা মনে রাখবেন। কলেরা নাম শুনেছো, হ্যাঁ? ভিব্রিও কলেরা, এই দুটো তো মনে থাকার কথা। সিগেলা, সালমোনেলা এদের নাম মনে রাখতে পারো, ঠিক আছে? বুঝতে পেরেছো? এই দুটো বলবে। ভাইরাসের মধ্যে ইকোটা মনে রাখবে, হ্যাঁ? ইকো ভাইরাস বলে দেবে, কে ছেড়ে দেবে, একটাই বলো, কোনো অসুবিধা নেই। অ্যাডিনো ভাইরাস যদি ভুলে যায়, ইকো ভাইরাসটা মনে থাকবে। এখন তো ইকোর যুগ, সব কিছু ইকো 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 ইকো, তো এটা মনে থাকবে। তারপরে ফাঙ্গাল, ফাঙ্গাল মানে ক্যান্ডিডা, ক্যান্ডিড পাউডার ফাঙ্গাল ইনফেকশন আমরা লাগাই, ওইখানে মনে রাখবেন ক্যান্ডিডা অ্যালবিকান্স, যেটাতে ডায়রিয়া করে। বুঝতে পেরেছেন? অসংখ্য ফাঙ্গাস আছে, তাদের স্কিনের উপরেও এ আছে, হ্যাঁ? যেমন একটা ফাঙ্গাসের নাম করে যারা স্কিনে এফেক্ট করে, হ্যাঁ? ক্যান্ডিডা তো হ্যাঁ, ক্যান্ডিডাও স্কিনে করে, অ্যালবিকানিস করে না। আর একটা স্পেসিফিক যেটা স্কিনের উপরে বেশি এ করে, যেটাকে আমরা চিনি, রিংওয়ার্ম বলি, যেটাকে কমনলি আমরা রিংওয়ার্ম বলি। অ্যাকচুয়ালি ওটা কি? টিনিয়া ইনফেকশন। টিনিয়ার অনেক প্রজাতি আছে, প্রচুর টিনিয়া কর্পোরিস, টিনিয়া পেডিস, টিনিয়া Tinea ক্যালপিস, vulgaris, টিনিয়া অঙ্কোনিয়াম, টিনিয়া ভালগারিস। সেই রকম এটা হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিকানিস, যেটা সেটা পেটে গিয়ে পাতলা পায়খানা করতে পারে। বুঝতে পেরেছো? তো কারণ চলে গেল। এইবার আমাদের সিএফ বলতে হবে যে ভেঙেই যাচ্ছে। হ্যালো 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 কি হয়েছে? আচ্ছা রাখার না। এটা কি সাইলেন্ট সিম্পটম? সাইলেন্ট সিম্পটম সেটা অফিসার লিখেছিলেন না? না, ডায়রিয়াতে লিখে তো অন্য অন্য জায়গায় লিখি। ডায়রিয়া নেই লিখেছিলেন? ডায়রিয়া তো লেখাই নেই। আচ্ছা, ডিহাইড্রেশন লিখি। ডিহাইড্রেশন। প্রথম সিম্পটম দেখা দেবে frequent passage of loose watery stool. Sometimes blood may be found in case of dysentery or ulcerative colitis. পায়খানার সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে রক্ত দেখা দিতে পারে। সেটা কোন কোন ক্ষেত্রে? যখন ওটা ডিসেন্ট্রি এবং আলসারেটিভ কোলাইটিস জনিত ডায়রিয়া হয়।
কারণগুলো বলেছি ওখানে দেখবে ওই যে ব্যাকটেরিয়ার মধ্যে যে এগুলো আছে, ইনফেকশনগুলো আছে, অতি তাড়াতাড়ি কিন্তু ডিসেন্ট্রি করে। ওদের মধ্যে যে সমস্ত ব্যাসিলাসগুলো আছে, যেমন সিগেলা, সালমোনেলা, হ্যাঁ, মেনলি সিগেলা ব্যাসিলাসরা তোমার ব্যাসিলারি ডিসেন্ট্রি করে। ব্যাসিলারি ডিসেন্ট্রি হলে পরে কি হবে, মানে তোমার রক্ত থাকবে, ঠিক আছে। আর আলসারেটিভ কোলাইটিস থাকবে, তো পাতা পায়খানার সঙ্গেও রক্ত মেশানো, ঠিক আছে। তাহলে একটা প্রথম সিমটমটা আমরা সকলে চোখ বুঝে লিখে দিতে পারবো, এত কিছু না লিখলেও ফ্রিকুয়েন্ট পাসেস অফ লুজ ওয়াটার ইজ ট্রু, এই কথাটা তো বলতে পারবো। এই কথাটাই তোমরা লিখতে পারবে, এত কিছু নাও লিখতে পারবো, ঠিক আছে। 2 নম্বরে কি দেখতে পাবো আমরা, অ্যাবডোমিনাল পেইন এন্ড ক্র্যাম্প। তার সঙ্গে কি থাকে, অ্যাবডোমিনাল পেইন। তাহলে 2 নম্বরে লিখবে ক্র্যাম্পিং পেইন ইন অ্যাবডোমেন করে দিতে পারো। আমি যেমন অ্যাবডোমিনাল পেইন অনেক সময় ক্র্যাম্প নাম থাকতে পারে, এমনি যন্ত্রণা থাকতে পারে, তার সঙ্গে পাতলা পায়খানা আসতে পারে, ঠিক আছে। আবার অনেক কামড়ে কামড়ে মুখে বলে, যেটা ক্র্যাম্পটা ম্যাক্সিমাম দেখা যায় ডিসেন্ট্রি ওরিয়েন্টেড যেটা আইডিয়া করা হয়, সেখানে ক্র্যাম্পিংটা তার সঙ্গে দেখো নসিয়া অ্যান্ড ভমিটিং। এই সিমটম অনেক সময় দেখা যায়। অবশ্যই ভমিটিং, ফিভার থাকতে পারে, আবার বডি কোল্ড হয়ে যেতে পারে। যদি ব্যাকটেরিয়া ওরিয়েন্টেড ইনফেকশন ঘটিত ডায়রিয়া হয়, সেক্ষেত্রে ফিভার থাকতে পারে। যদি তোমার প্যারাসাইটিক বা তোমার ওই অ্যামিবা ঘটিত হয়, সেক্ষেত্রে জ্বর হালকা থাকতে পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। কিন্তু টেম্পারেচারটা হাইও থাকতে পারে, সাবনর্মালও থাকতে পারে, লো থাকতে পারে। স্লাইড টেম্পারেচার লিখে দাও। 4 নম্বর হচ্ছে টেম্পারেচার স্লাইডলি ইনক্রিজ বা মাইল্ড টেম্পারেচার লিখে দেবো, হ্যাঁ, মাইল্ড টেম্পারেচার, মাইল্ড টেম্পারেচার, মাইল্ড টেম্পারেচারটা করে দাও, ওইটাই ভালো হবে। চার নম্বরে লিখে mild temperature in case of bacterial infection. আর 5 নম্বর যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে symptoms of dehydration. ডিহাইড্রেশন বলে ওই ডিহাইড্রেশনের যা যা সিম্পটম গুলো আছে, হ্যাঁ, লাইক উইকনেস, লেথার্জি, লাইক উইকনেস, restlessness, dryness of the tongue, dryness of sunken eye, dark coloring around the eyes,
ঢুকে যায় তার বলা যায় তোমাদের কমিউনিটি। আর যে তোমার শিক্ষা তুলে যাওয়া কিছু বলে ওটা দিতে পারো নাও দিতে পারো। গাল দুটো ঢুকে যায়, আমরা তো বাংলায় লিখতে যাবো। হ্যাঁ ওখানে গাল দুটো ঢুকে যায় লিখে দেবে। আর আর বসে যাও। বিপি লো, বিপিটা ডাউন হয়ে যায় একটু, যেহেতু পাতলা পায়খানা জল বেরিয়ে যাচ্ছে অলরেডি বিপি ডাউন হবে, তাই তো? জাইগোমেটিকের পরে যেটা লিখেছেন ওটা কি স্যার? বিপি না না, জাইগোমেটিক প্রমিনেন্সি PROMINENCY ডায়াগোমেটিক নোটগুলো দুদিকের গালের ডায়াগোমেটিক নোটগুলো উঁচু হয়ে যায়, কারণ গালটা ঢুকে যায়, বুঝতে পেরেছো? আরেকটা হচ্ছে স্কিন পিঞ্চ, স্কিন পিঞ্চটা প্রমিনেন্ট হয়, স্কিন পিঞ্চ স্কিন বানান কি তো এস কি তো হ্যাঁ SPI কি কি স্কিন হ্যাঁ স্কিন স্কিন পিঞ্চ পিঞ্চ PINC CINCA হ্যাঁ স্কিন পিঞ্চ পজিটিভ প্রমিনেন্ট পজিটিভ হবে PROSITIVE এটা গেল। এরপরে লিখে একটা এক্সট্রিম স্টেজ, হাইপোভলিমিক সব শক, ওটা পরে একদম ওটা একদম টার্মিনাল পয়েন্ট। ব্যাস মরে গেল। বলো বলি
এবার ধরো চিকিৎসাটা ঠিক মতো হলো না বা নেগলিজেন্সি করছে পেশেন্ট পার্টি, তখন কি হচ্ছে এক্সট্রিম স্টেজে চলে যাচ্ছে। এক্সট্রিম স্টেজে গেলে পরে তখনই জ্বর বেড়ে যাচ্ছে, পেশাব পায়খানা বন্ধ হয়ে যাচ্ছে, চুলি দেখা দিচ্ছে, হাইপোভলিমিক শক হচ্ছে, তারপরে কমায় চলে যাচ্ছে, তারপরে মৃত্যু ঘটে যাচ্ছে। আর কিছু থাকতে পারে না। হ্যাঁ, কোমা মানে নিদ্রা ডিপ ঘুমে চলে গেল। কনভালশন মানে হচ্ছে খেচুনি, ট্রেমারি খেচুনি সোজা কথায় খেচুনি বলে। মানুষের খেচুনি ওঠে না, খেচুনি ওঠে, ওই সব হাইপোভলিমিয়ারই সব মানে এক একটা করে সিমটম আর কি। ওগুলো এক্সট্রিম এজের সিমটম। হাইপোভলিমিয়া হলে পর হাইপোভলিমিয়া হচ্ছে অ্যাকচুয়ালি মেন হচ্ছে ইউরিনারি আউটপুট, আমরা যেটা এ করি। আর স্কিন পিঞ্চ, হ্যাঁ স্কিন পিঞ্চ আর হচ্ছে ইউরিনারি আউটপুট, কতটা ইউরিনারি আউটপুট হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে। যত শরীরে জল কমতে থাকবে ইউরিনের মাত্রাটাও কমতে থাকবে। স্যার স্কিন পিঞ্চ বলতে এরকম করে টানলে ওটা জড়ো হয়ে যাবে তাই তো? হ্যাঁ, পিঞ্চটাকে অ্যাকচুয়ালি পেটের এটা দেখার বাচ্চাদের ক্ষেত্রে আমার জিভে 1 মিনিট ধরে থাকতে হয়, তারপরে ছেড়ে দিতে হয়। যদি ছেড়ে দেওয়ার সময় স্কিনটা যদি ফ্ল্যাট হয়ে নিচে মিশে যায় তার মানে স্কিন পিঞ্চ নেগেটিভ আছে। আর যদি যেখানটা চিপেছিলাম সেইখানটা চামড়াটা জড় হয়ে ওখানে থেকে যায় কিছুক্ষণ, তারপর ধীরে 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 আস্তে আস্তে মেলায়, তার মানে স্কিন পিঞ্চ পজিটিভ। শরীরে ডিহাইড্রেশন হচ্ছে। স্যার বড়দের ক্ষেত্রেও হয়? হ্যাঁ, বড়দের ক্ষেত্রেও হয়? হ্যাঁ, বড়দের ক্ষেত্রেও ভাষা হবে। বড়দের ক্ষেত্রে আমরা অন্যান্য সিমটমগুলোর উপরে বেশি ইউরিনারি আউটপুটের উপরে বেশি ডিপেন্ড করি, মানে আর প্রেশারটার উপরে, ব্লাড প্রেশার আর ইউরিনারি আউটপুট এই দুটোর উপরে ডিপেন্ড করে আমরা অ্যাসেস করি কতটা ও ডিহাইড্রেশনের দিকেও গেছে। বুঝতে পেরেছো? কারণ যত ডিহাইড্রেশন হয় প্রেশার ফল করতে থাকে আর ইউরিনের পরিমাণ তত করতে থাকে। ইউরিন বন্ধ হয়ে গেছে মানে ক্রুশিয়াল স্টেজে চলে গেছে, তাহলে শরীরে জল প্রায় নিঃশেষ। অতএব তাকে সেই মতো ব্যবস্থা নিতে হবে। ম্যানেজমেন্ট তো তোমরা সব জানো, ওয়ারএস করতে গিয়ে যে ওয়ারএস হিসাবে ম্যানেজমেন্টটা, যেটা আমি ব্রড হেডিং এ লিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার এই ব্রড হেডিংটা তোমরা এ করবে। মেন হচ্ছে আমরা কি করব, এটা লেখা হয়ে গেছে তো? বাইরে আর কিছু নেই। মানে পেশেন্টগুলোতে আমরা কি করি, প্রথমে ডিহাইড্রেশনটা কারেকশন করি যাতে পেশেন্ট অন্তত হতে থাকে, তারপরে আমরা সেই কারণে মানে ডায়রিয়াটা হচ্ছে সেটা ফাইন্ড আউট করি এবং যে কারণ হচ্ছে সেই কারণ হয়। স্যার এই এতগুলো যে ব্যাকটেরিয়া
ইনফেক্টেডের কারণে ডায়রিয়া হয়, আমরা কি ফাইন্ড আউট করতে পারবো কোন ব্যাকটেরিয়ার জন্য হয়েছে? তার কি কোনো সিমটম? ফুল এক্সামিনেশন ও আচ্ছা, ইনভেস্টিগেশনের মাধ্যম দিয়ে না জানবি এর আলাদা কোনো সিমটম কিছু বোঝা যায় না। কি বলা হলে দেখো আমরা abdominal স্কুল pain হয়। কালেক্ট করে টেস্টে দিয়ে দেবো, ততক্ষণে আমরা ডিহাইড্রেশনটা কারেকশন করতে থাকবো। স্কুলের রিপোর্ট আসবে, তারপরে সেই অনুযায়ী আমরা চিকিৎসা করব। এই হচ্ছে বেসিকে। ধরো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, তো তখন আমার অ্যান্টিবায়োটিক দিতে হবে। যদি ধরো অ্যানিমা থেকে হয়েছে, অ্যান্টামিবা হিস্টোলাইটিকা যদি রয়েছে, তখন অ্যান্টি অ্যানিমিক ড্রাগ গুলো দিতে হবে। বুঝতে পারছো? তো এইরকম আমি যে একটা উদাহরণ দিলাম, কারণ চিকিৎসা তো অনেক হবে, কিন্তু আমি অত কেন লিখতে যাব? আমি বেসিক জায়গাটা দিয়ে দেবো, এমন পাস ব্যাস যা সব হয়ে গেছে। এর মধ্যে দুটো কথার মধ্যে পুরো মানে ডাইরেক্ট ট্রিটমেন্ট হয়ে গেছে। অজস্র কথা লেখা আছে দুটো কথার মধ্যে। ওই তোমাদের মেট্রোনিকাল লেখা আছে, ও প্রশাসনাল লেখা আছে, সব রয়েছে। সেই জন্যই মানে ঠিক আছে। ব্যাকটেরিয়ার উপরে আমরা কোনো সিমটম থেকে বুঝতে পারবো কিনা যে কি করা হলে অ্যাবডোমিনাল পেন হয়। সব জায়গাতে শোনো, ব্যাপারটা হচ্ছে এখানে আমি যখন রিসেন্টলিটা বলবো তোমাদের আর একটু পরিষ্কার করবো, ঠিক আছে? এই তো ডায়রিয়া বললাম, এবার রিসেন্টলিটা সম্বন্ধে যখন একটু শুনবে তখন আরেকটু ক্লিয়ার করবে, কারণ এরা একই চব্বিশ দুটো জিনিস এখন ক্লোজলি রিলেটেড। রিসেন্টলি যারা করে তারাই ডায়রিয়া করতে পারে। এখানে যে কোনো কথাগুলো লেখা আছে, রিসেন্টলিতে শুধু আছে যে ব্যাকটেরিয়া গুলো রিসেন্টলি করে আর অ্যামিবা গুলো বুঝতে পারছো? এইবার যখনই রিসেন্টলি হবে, এখানে শুধু লুজ ওয়াটারি স্টুল, তার সঙ্গে কি হবে? পাস, মিউকাস, ব্লাড, এই তিনটে জিনিস যোগ হবে। লুজ ওয়াটারি স্টুল may be loose or maybe semi-solid, but mixed with blood, mucus and pus. এই তিনটে কথা, তার সঙ্গে টেনেস মাস থাকবেই ডিসেন্ট্রির সঙ্গে, যেটা ডায়রিয়ার সঙ্গে থাকতেও পারে, নাও থাকতে পারে। অ্যাবডোমিনাল ক্র্যাম্প থাকবেই ডিসেন্ট্রির সঙ্গে। মানে টেন্ডারনেস মানে হচ্ছে পেইন অন প্রেসার। যে কোনো জায়গা আপনি যদি প্রেসার দিয়ে করে যদি ওঠে, দ্যাট ইজ দ্য পার্ট ইজ টেন্ডার। টেন্ডারনেস মানে হচ্ছে ওয়ান টাইপ অফ ক্যাপিং পেইন। হ্যাঁ, টেন্ডারনেস মাস TENES লেখো। ডিসেন্ট্রি কাকে বলে? আর বলে লিখো না, বলছি আপনি দেখো। ডিসেন্ট্রি মিন্স, ডিসেন্ট্রি কাকে বলে? মানে ডিসেন্ট্রি মিন্স frequent passage of BYSCENTRY passage of loose stool along with blood, pus cell, mucus, আর হচ্ছে blood. Blood, pus cell, mucus. Loose stool along with blood, pus cell and mucus with tenderness. With tenderness, I'm sorry. Tenous mass. TENES
MUS এবার ডিসেন্ট্রি হচ্ছে তোমার টু টাইপ মেনলি আমরা যেটা ভাগ করি একটা হচ্ছে ব্যাসিলারি ডিসেন্ট্রি ডিসেন্ট্রি টু টাইপ নাম্বার 1 হচ্ছে ব্যাসিলারি ডিসেন্ট্রি আর 2 নম্বর হচ্ছে অ্যামিবিক Vascular dysentery caused by mainly Shigella. 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 Shigella dysentery. Shigella এলো Shigella SP এর অনেকগুলো প্রজাতি 4টে প্রজাতি আছে Shigella mainly Shigella দিয়ে আর Shigella এসপি করে দাও Shigella SP Shigella প্রজাতি ঠিক আছে আচ্ছা আর অ্যামিবিক ডিসেন্ট্রি is caused by entamoeba histolytica ঠিক আছে পজিটিভ অর্গানিজম লিখলে ওখানে এবার দেখো in case of bacillary dysentery stool contain bacillary dysentery stool contain will contain excessive mucus with few fecal matter বা scanty fecal matter স্কুল কন্টেন্ট তারপরে excessive mucus few মানে fecal matter খুব কম আর কি fecal matter মানে পায়খানাটা পরিমাণটা মেনলি কনসিস্টেন্সি যেটা খুব অল্প এক্সেসিভ মিউকাস ব্লাড and blood called excessive mucus and blood বেশি থাকে এক্সেসিভ মিউকাস থাকে আর ব্লাড থাকে যে একটা কথায় বলা হয় এটা বলা রেড কারেন্ট চেন called red current chain RED red GURRENT current GELL chain এর স্টুলের মানে কনসিস্টেন্সিটাকে বলা হয় রেড কারেন্ট চেন ব্লাড সেল বেশি থাকে মিউকাস বেশি থাকে ফিকাল ম্যাটার খুব অল্প থাকে যার জন্য ওটা জেলির মতো মনে হয় রেড কারেন্ট জেলির মতো মনে হয় whereas amoebic dysentery যে স্টুলের কি হবে stool contain fecal matter plaques of mucus fecal matter
Current. CURRENT Current. কারেন্ট। কনসেপ্টিক্যাল ম্যাটার। হ্যাঁ, মানে বেসিক ফিকাল ম্যাটার থাকে, তার সঙ্গে মিউকাস থাকে আর ব্লাড থাকে ডার্ক কালার। অ্যামিবিক ডিসেন্ট্রিতে ফিকাল ম্যাটার বেশি থাকে পায়খানাতে, মিউকাস থাকে, মানে ফ্লেক্স অফ মিউকাস থাকে, মিউকাসের কুচো, জেলির মতো মিউকাসটা থাকে না, এখানে কুচো 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 মিউকাস থাকে, আর তার সঙ্গে ব্লাড থাকে কিন্তু ডার্ক কালার ব্লাড থাকে। ওদের যেমন ব্রাইট কালার ব্লাড থাকে সেই জন্য রেড কাঠের জেলির মতো দেখতে লাগে, এদেরটা ডার্ক কালচে টাইপের রক্ত থাকে। এদের স্টুলের রিয়াকশনটা হচ্ছে অ্যাসিডিক, অ্যামিবিক ডিসেন্ট্রি, আর ব্যাসিলারি ডিসেন্ট্রি হচ্ছে তোমার অ্যালকালাইন। ব্যাসিলারি ডিসেন্ট্রি স্টুলের রিয়াকশন হচ্ছে অ্যালকালাইন, অ্যামিবিক ডিসেন্ট্রি স্টুলের রিয়াকশন হচ্ছে অ্যাসিডিক। অ্যাসিডিক হচ্ছে অ্যামিবিক আর অ্যালকালাইন হচ্ছে ব্যাসিলারি ডিসেন্ট্রি স্টুল। অধিকাংশ ক্ষেত্রে তোমাদের দেবে পার্থক্য দেখো যে অ্যামিবিক ডিসেন্ট্রি আর ব্যাসিলারি ডিসেন্ট্রি পার্থক্য। তখন তোমরা একদিকে লিখবে অ্যামিবিক ডিসেন্ট্রি, একদিকে লিখবে ব্যাসিলারি ডিসেন্ট্রি। দিকে এখানে অ্যামিবিক ডিসেন্ট্রিতে তোমার পজিটিভ অর্গানিজম লিখবে ইনকামিবা হিস্টোলাইটিস, আর পজিটিভ লিখবে সিগেলা এস, সিগেলা এস, কারণ ওদের 4টে প্রজাতি আছে, ওই জন্য প্রজাতির কথাটা উল্লেখ। এইবার 2 নম্বরে এটা লিখবে যে স্টুলের ক্যারেক্টার, সেখানে কি লিখবে অ্যামিবিক ডিসেন্ট্রিতে লিখবে মাছ ফিকাল ম্যাটার থাকবে, ফিকাল ম্যাটার বেশি করে থাকবে, তার সঙ্গে ফ্লেক্স অফ মিউকাস থাকবে আর ব্লাড থাকবে ডার্ক কালার। আর ব্যাসিলারি ডিসেন্ট্রিতে লিখবে যে মিউকাস বেশি থাকবে ফিকাল ম্যাটারের মধ্যে, মাছ মিউকাস থাকবে, তার সঙ্গে ব্রাইট রেড ব্লাড থাকবে, তার সঙ্গে তোমার স্টুলের পরিমাণটা খুব কম থাকবে, ফিকাল ম্যাটার পরিমাণটা খুব কম থাকবে, ফলে এটা রেড কালার জেলির মতো দেখতে লাগবে। স্যার অ্যামিবিক ডিসেন্ট্রিতে মিউকাসের পরিমাণটা কি কম থাকবে? কম থাকবে এবং মিউকাসটা জেলির মতো থাকবে, ফ্লেক্স অফ মিউকাস থাকবে, মানে মিউকাস মেমব্রেনটা কেটে কেটে ছেঁড়া ছেঁড়া টাইপের বেরোবে, সেগুলো ফ্লেক্স অফ মিউকাস। আর এদের ব্লাডটা থাকবে ডার্ক রেড, ঠিক আছে, অর্থাৎ অনেকটা পায়খানাটা কালচে টাইপের আছে। আর এদের হবে কি পায়খানার পরিমাণ থাকবে না, বেশি থাকবে মিউকাস আর ব্রাইট রেড ব্লাড, যার জন্য ওটাকে রেড কারেন্ট জেলির মতো দেখতে লাগে। গেল। এইবার লিখবে এদের রিয়াকশন হচ্ছে অ্যাসিডিক, অ্যামিবিক ডিসেন্ট্রিতে, আর ব্যাসিলারি ডিসেন্ট্রিতে স্টুলের রিয়াকশন হবে অ্যালকালাইন। এবার বোঝাতে পেরেছি? এরকম ভাবে লিখবে। আর দিকে কি না, স্টুলের মধ্যে তোমার অ্যামিবিক ডিসেন্ট্রিতে আরবিসির পরিমাণ কম থাকবে, হ্যাঁ অ্যামিবিক ডিসেন্ট্রিতে, আর ব্যাসিলারি ডিসেন্ট্রিতে যেহেতু প্রায় রেড ব্লাড বেরোচ্ছে সেই জন্য ওখানে আরবিসির পরিমাণ স্বাভাবিক বেশি থাকবে। তার মানে লিখবে আরবিসির পরিমাণ এক্ষেত্রে স্ক্যান্টি থাকবে, ওদের ক্ষেত্রে প্রফিউজ থাকবে। আর ব্যাসিলারি ডিসেন্ট্রিতে প্রফিউজ থাকবে, রাইট রেড যেখানে হবে সেখানে বেশি থাকবে, এইটা আমার মনে রাখতে হয়। স্মেল, ব্যাসিলারি ডিসেন্ট্রিতে স্মেল সাধারণত থাকে না, কিন্তু অ্যামিবিক ডিসেন্ট্রিতে স্টুল অফেন্সিভ হয়।
স্মেল কম। অ্যামিক ডিসেন্ট্রিতে গন্ধ থাকে বেশি, আর ব্যাসিলারি ডিসেন্ট্রিতে যেহেতু শুধু মিউকাস আর ব্লাড বেরোয়, সেই জন্য ওখানে গন্ধ খুব একটা বেশি থাকে। অ্যামিক ডিসেন্ট্রিতে টেনিসমাসটা কম থাকে, ব্যাসিলারি ডিসেন্ট্রিতে টেনিসমাস বেশি থাকে। টেনিসমাসটা রিলেটিভলি বেশি থাকে তোমার ব্যাসিলারি ডিসেন্ট্রিতে। অ্যামিক ডিসেন্ট্রিতে যাবে মানে একটি কাজ কমিয়ে উঠবে আর হরহর করে অনেকটা পায়খানা হয়ে যাবে, তারপরে টেনিসমাসটা কমে যাবে। আবার কিছুক্ষণ বাদে ধরো 2-2.5 ঘন্টা বাদে আবার এরকম পেটটা কমিয়ে উঠলো যাবে। কিন্তু এখানে কি হচ্ছে, ক্র্যাম্পিং আর টেনিসমাস দুটোই ব্যাসিলারি ডিসেন্ট্রিতে বেশি। ক্র্যাম্পিং এও দেখবে, ক্র্যাম্পিং অ্যামিক ডিসেন্ট্রিতে সাধারণত থাকে না, থাকলেও খুব কম, কিন্তু ব্যাসিলারি ডিসেন্ট্রিতে ক্র্যাম্পিং অফ দ্য অ্যাবডোমেন এবং অ্যাবডোমিনাল পেইন দুটোই বেশি। এখানে প্রোস্টেশন খুব একটা দেখা যায় না পেশেন্টের অ্যামিক ডিসেন্ট্রিতে, কিন্তু ব্যাসিলারি ডিসেন্ট্রিতে পেশেন্ট গ্রেট প্রোস্টেটেড হয়ে পড়ে, মানে দুর্বল হয়ে পড়ে। প্রোস্টেশন অ্যামিক ডিসেন্ট্রিতে কম, ব্যাসিলারি ডিসেন্ট্রিতে বেশি। বেশি থাকে তাই তো? না, টেনিসমাসটা কম থাকে। হ্যাঁ, ব্যাসিলারিতে বেশি থাকে, প্রচুর মধ্যে যাচ্ছে, পায়খানা করছে না, এক ফোঁটা মিউকাস করছে, তারপরে শুরু করে ব্লাড করছে, অথচ উনি অনেক পায়খানা আগে করতে যাচ্ছে। আর ব্যাসিলারি এই অ্যামিক ডিসেন্ট্রি কি হবে, পেটটা জাস্ট কমিয়ে উঠলো গেল, এতটা পায়খানা বড় বড় কষ্ট হয়। তার মানে যখন পেশেন্ট আসবে তার মুখের কথা শুনে কিছু হ্যাঁ, অনেকটা জানতে হবে। ডিহাইড্রেশন হওয়া বলতে সেই জন্য অ্যামিক ডিসেন্ট্রিতে একটু কম হবে, ব্যাসিলারি ডিসেন্ট্রিতে ডিহাইড্রেশন বেশি হবে। আর বিপিটাও অ্যামিক ডিসেন্ট্রিতে কমবে কিন্তু কম, ব্যাসিলারি ডিসেন্ট্রিতে বেশি। প্রোস্টেশনটা অ্যামিক ডিসেন্ট্রিতে কম থাকবে, ব্যাসিলারিতে বেশি থাকবে। ডিহাইড্রেশনও তাই, অ্যামিক ডিসেন্ট্রিতে কম থাকবে, ব্যাসিলারি ডিসেন্ট্রিতে বেশি থাকবে। আর তোমার বিপি অ্যামিক ডিসেন্ট্রিতে কম পরিমাণে কম হবে, ওটা হিউজ পরিমাণে বিপিটা ডাউন হবে। ব্যাসিলারিতে বিপি অনেক বেশি কমবে তাই না? হ্যাঁ, বেশি কমবে। স্মেলের জায়গাটা একটু বলুন। স্মেল হচ্ছে অফেন্সিভ হবে অ্যামিক ডিসেন্ট্রিতে, ব্যাসিলারি ডিসেন্ট্রিতে অতটা অফেন্সিভনেস থাকবে না। ডিহাইড্রেশনটা স্যার ব্যাসিলারিতে বেশি। হ্যাঁ, মানে এখন কি বলে যায়, ইভেন তোমার নিউরোলজিক্যাল পেনও চালু হয়ে যায়, উইকনেস অফ দ্য লিম্ব, তারপরে মাসেলস উইকনেস, এসব দেখা যায়। আরো অনেক কিছু দেখা যায়, আমি বললাম না। এই মোটামুটি এরকম দুদিকে ভাগ করে এই কতগুলো পয়েন্ট তোমরা দিয়ে দিচ্ছি। স্যার বিপিটা একটু বলুন। হ্যাঁ, বিপি বিপি অ্যামিক ডিসেন্ট্রিতে যতটা কমবে, ব্যাসিলারিতে আরো বেশি পরিমাণে কমবে। এই হচ্ছে বেশি পরিমাণে কমবে, এই কম পরিমাণে কমে, এটা বেশি পরিমাণে কমে। ব্লাড প্রেশারটা ইওসিনোফিল দেখতে পাওয়া যায় অ্যামিক ডিসেন্ট্রি স্টুলের মধ্যে, ইওসিনোফিল থাকে, ব্যাসিলারি ডিসেন্ট্রিতে কোনো ইওসিনোফিল থাকে না। আর একটা পয়েন্ট, ইওসিনোফিল প্রেজেন্ট ইন অ্যামিক ডিসেন্ট্রি, but in case of bacillary dysentery there is no eosinophil in the stool. শুধু আর্টিসি বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আমার অনেক এটা বেশি কটা কটা লিখে দিই, ব্যাস। চারটা ওষুধ এগিয়ে দিয়ে স্যার আমরা টাইফয়েড সম্বন্ধে বললাম। এই টাইফয়েড সংক্রমণ, হ্যাঁ, টাইফয়েড সংক্রমণ টাইফয়েড খুব একটা সংক্রমণ নয়, মানে ওই ম্যালেরিয়া সংক্রমণ। বাথরুমটা পরিষ্কার রাখি টাইফয়েড
থেকে আসতে পারে। আরে বাবা, যদি টাইফি, সালমোনেলা টাইফি আর সালমোনেলা প্যারাটাইফ এই দুটো ব্যাকটেরিয়া আছে, এটা তো ব্যাকটেরিয়াল ডিজিজ টাইফয়েড। তো এই দুটো ডিজিজ সাধারণত এমনি তোমার এনভায়রনমেন্টাল স্প্রেড হয়, ম্যান টু ম্যান খুব কম স্প্রেড হয়, বুঝতে পেরেছো? এই ব্যাকটেরিয়াগুলো ফুড অ্যান্ড ড্রিঙ্কস এর মধ্য দিয়ে যদি আমাদের যেমন টিবি যেভাবে ইনফেকশন হয় ওই একই। আর একবার কমে যাওয়ার পরে আমরা রিল্যাক্স করি, অবশ্যই করতে পারে, কিছু দিয়েছি রিল্যাক্স করতেই পারে। সমস্যার মধ্যে টাইফয়েড, ম্যালেরিয়া সব রোগী রিল্যাক্স করতে পারে। আগে তো চেনা চেনা থাকবে আগে আগে টাইফয়েডের 4টে উইক ভাগ করা থাকে। ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক। টাইফয়েড চেনা চেনা ডুপ্লেক্স যেগুলো ফ্লেক্স অফ মিউকাস, হ্যাঁ, ফ্লেক্স না ফ্লেক্স, FLEX কমপ্লেক্স কমপ্লেক্স যেরকম কাটা 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 ফুটটা চিপকে করতে এরকম। আচ্ছা, আগের দিন কি ওষুধ বলেছিলাম? আরবিসি কথা আরেকদিন অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন, প্যারাসিটামল, তারপরে আরো আরো এগুলো না, আর এগুলো নেই। তোকেও দেখি হ্যাঁ, ঠিকই বলেছি। আর এগুলো আগে তুমি এক্সট্রা পর থেকে অনেক টাইম খুব ডিটেলস পড়ি। এইবার ছোট করে করে ওষুধগুলো কটা লিখে দেবো, যেগুলো সাধারণত তোমাদের ওষুধগুলো খুব একটা বেশি আসবে না। পেনিসিলিন, অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন, প্যারাসিটামল, 4টে মেন ওষুধ হয়ে গেছে। এইবার একটা কি আছে, পাইপিরাজিন। দেখো পাইপিরাজিন কি একটা ওষুধ আছে না, ওষুধের সিলেবাসটা খোলো। PIPERR যেটা বাইপাস লেখা আছে 25 নম্বর 24 না 25 নম্বর যা হবে। এইটা একটুখানি লিখে নাও। দেখো এই ওষুধটি সাধারণত রাউন্ড ওয়ার্ম, হুক ওয়ার্ম, পিন ওয়ার্ম, হেড ওয়ার্ম প্রভৃতি বিভিন্ন প্রকার কৃমির উপরে কাজ করে। হ্যাঁ, আমি তো বলে দিচ্ছি। ওষুধটার নাম বললাম তো, পাইপেরাজিন। এই ওষুধটা সাধারণত রাউন্ড ওয়ার্ম, হুক ওয়ার্ম, পিন ওয়ার্ম, হেড ওয়ার্ম প্রভৃতি কৃমির উপরে মানে প্যারাসাইটগুলোর উপরে ক্রিয়া করে এবং এদেরকে নিষ্ক্রিয় করে স্টুলের মধ্য দিয়ে শরীর থেকে বাইর করে দেয়, প্যারালাইজ করে দেয়। mg ট্যাবলেট আর 50 mg পার 5 ml সিরাপ হিসাবে পাওয়া যায়। হ্যাঁ, এখন আর ইউজ হয় না। স্প্যাস্টিক প্যারালাইসিস অফ দ্য ওয়ার্ম, ফর্মগুলোকে আগে ব্যবহার হতো, এখন আর এটা ব্যবহার হয় না। কিন্তু তোমাদের যেহেতু আছে একটু লিখে না, সেটা একটু শর্ট করে তো লেখা আছে। আচ্ছা,
জেন্টেল তো হচ্ছে তোমার অ্যালবেন্ডাজোল, বুঝতে পেরেছো? একটা কোম্পানির ট্রেড নেই জেন্টেল, কেউ ওয়ার্মজিল, তারপরে অনুমান, তারপরে কত কিছু দিয়ে কত দুটো ওষুধ এখন ব্যবহার হয়, একটা হচ্ছে অ্যালবেন্ডাজোল, একটা নিভেন্ডাজোল। নিভেন্ডাজোলও এখন ব্যবহার করে না, এখন সব ম্যাক্সিমামই অ্যালবেন্ডাজোল ব্যবহার করে, কারণ এটা সিঙ্গেল ডোজে কাজ হয়ে যায়। স্যার আইভারমেকটিনটা, হ্যাঁ, আইভারমেকটিন আগে ইউজ হতো, এখন আর হয় না। আগে ইউজ করা হতো, এখন তাও করে না। আইভারমেকটিন তো করোনাতে আইভারমেকটিন, তারপরে চুনিয়ানের ওষুধ কি কত কি ইউজ করলো বাবা, ডক্সিসাইক্লিনটা ব্যবহার করে। ডক্সিসাইক্লিন, আইভারমেকটিনও ইউজ করেছে। হ্যাঁ আইভারমেকটিন রেগুলার দিয়েছে একটা করে। তারপরে তোমার ওই যে ডক্সিসাইক্লিন, অ্যাজিথ্রোমাইসিন, কিন্তু কোনোটাই কোনো কাজে আসে না। কোনো করোনার কোনোটাই ওষুধ নয়। আচ্ছা, এবার লেখো অ্যাডাল্টদের 3.5 গ্রাম পার ডে ফর 2 days। হ্যাঁ, দিনে তোমার দুদিন খাই দিলেই হবে। হ্যাঁ, এটা জুড়তে হবে, জুড়ে দিলে খাওয়া হবে। হ্যাঁ, এবার দেখো 8 থেকে 14 বছরের, মানে 13 বছর, মানে 6 থেকে 13 বছর করে দাও। না, পার ডে টু 2 days অ্যাডাল্টদের বলে চলেছি, অ্যাডাল্ট। আর 6 থেকে 12 বছরের 1.2 গ্রাম পার ডে। 1.2 গ্রাম, হ্যাঁ, পার ডে ইন্টু 2 days। For today, 2 থেকে 6 বছরের ওইটা ভুলবো না, ওইটা 2 গ্রাম হবে, এইটা 1.2 হবে। আগেটা 1.2 যেটা লিখেছো ওটা লেখো 2 গ্রাম, 2 গ্রাম, 3.5 গ্রাম, তারপরে 2 গ্রাম, তারপরে হচ্ছে 1.2 গ্রাম। 2 থেকে 6 বছর হচ্ছে 1.2 গ্রাম, 2 দিন। আর আপ টু 2 ইয়ার্স, মানে তোমার 1 থেকে 2 বছর 600 mg। আর আরো বাচ্চাদের 75 mg পার কেজি বডি ওয়েট, 600 mg। আর আরো নিচে তখন আর ওয়েটে যাবে 75 mg পার কেজি বডি ওয়েট। ডোজটা আমি বলবেন, এই বললাম তো এতক্ষণ ধরে, 3.5 গ্রাম, 2 গ্রাম, 1.2 গ্রাম 3.5 গ্রাম টাকা অ্যাডাল্ট, তারপরে 2 গ্রাম হচ্ছে 6 থেকে 12, 2 থেকে 6 হচ্ছে তোমার 1.2 গ্রাম, আর 2 থেকে 600 mg। আর এদিক আরো নিচে গেলে 75 mg পার কেজি বডি ওয়েট। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 2 দিন কন্টিনিউ করতে হবে ওষুধটা। আচ্ছা, এটা সাধারণত সেফ ড্রাগ, তবে কোনো কোনো ক্ষেত্রে সাইড এফেক্টে পেটে যন্ত্রণা হতে পারে, ডায়রিয়া হতে পারে, বমি ভাব দেখা দিতে পারে। পেটে যন্ত্রণা, পাতলা পায়খানা, বমি, এটা কমন। এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে মাথা যন্ত্রণা, ডিজিনেস, স্লিপনেসনেস দেখা দিতে পারে। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে মাথা যন্ত্রণা, তারপর হচ্ছে ঘুম ঘুম ভাব, আর একটা শারীরিক অস্বস্তি।
সাবধানতা, হাইজিন মেনটেন করতে হবে। আর তোমার ঔষধিকে ওই ঠান্ডা ড্রাই কোল্ড গুলোতে করতে হবে। হ্যাঁ, ডেট থেকে খাওয়াতে হবে। আর যদি হাইপার সেন্সিটিভিটি থাকে তবে এটি ব্যবহার করা হাইজিন মেনটেন করতে হবে, তারপরে কি হবে? হাইপার সেন্সিটিভিটি থাকলে ওষুধটি দেওয়া যাবে না। তারপরে তারপরে খাওয়াতে হবে, ঠান্ডা জায়গায় রাখতে হবে, বাচ্চাকে দূরে রাখতে হবে। ওইগুলো যেগুলো আগে বলেছিলাম। মানে অ্যালার্জি থাকে, সোজা কথা। দেখো, ওই ওষুধে যদি কারো অ্যালার্জি থাকে তাহলে সেক্ষেত্রে দেওয়া যাবে। আরেকটা ছোট ওষুধ দেখো তোমার দেওয়া আছে, সেটা হচ্ছে কোভিডন আয়োডিন। কোভিডন আয়োডিন, কোভিডন আয়োডিন। কি আর কি লেখা আছে উপাদানটা? ডিআই আয়োডিন। ইহা একটি আয়োডিন কমপ্লেক্স যা বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে। হ্যাঁ, একটি আয়োডিন কমপ্লেক্স যাহা বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে। ইহা অ্যান্টিসেপটিক লোশন হিসাবে বিভিন্ন প্রকার ব্যবহার আছে। যেমন বলে, হ্যাঁ, বিভিন্ন প্রকার ব্যবহার আছে বলে এবার ব্যবহারগুলো লেখো। নাম্বার 1, হ্যান্ড ওয়াশ, মাউথ ওয়াশ এবং গার্গলিং হিসাবে ব্যবহৃত হয়। 1 নম্বর, হ্যান্ড ওয়াশ, মাউথ ওয়াশ এবং গার্গলিং হিসাবে ব্যবহৃত হয়। নম্বর লেখো, সার্জারির পূর্বে স্কিন পরিষ্কার করতে এটি ব্যবহৃত হয়। তিন নম্বরে লেখো, হয়েছে? 2 নম্বর হয়েছে? 3 নম্বর লেখো, উন। উন, WOUND, উন। 3 নম্বরে লেখো উন, হয়েছে? তারপরে অ্যাব্রেশন, বার্ন, Abrasion spelling sir? ABRASION, অ্যাব্রেশন। বার্ন, lacerated wound, lacerated wound, abscess, boil, skin and soft tissue infection, প্রভৃতি ক্ষেত্রে ব্যবহৃত হয়। এক্সটার্নাল হিসাবে ব্যবহৃত হয়। প্রভৃতি ক্ষেত্রে এক্সটার্নালি ব্যবহার করা হয়।
এছাড়াও ফাঙ্গাল ইনফেকশনে ইয়ার অয়েন্টমেন্ট ইউজ করা হয়। ফাঙ্গাল ইনফেকশনে ইয়ার তোমার অয়েন্টমেন্ট এবং ট্যাবলেট, Yes, vaginal tablet পাওয়া ও যায়। হ্যাঁ ভাইজানের ট্যাবলেট। তবে বাহ বলে সাইটোমোনিয়াসিস, লেটিনোসিস, হ্যাঁ আচ্ছা 15% পভিনন আয়োডিন ডাইলুশন হিসাবে স্কিন পরিষ্কার করতে 15% স্কিন পরিষ্কার করতে 1% মাউথ ওয়াশ হিসাবে 5% অয়েন্টমেন্ট হিসাবে 5% অয়েন্টমেন্ট হিসাবে এটা পাওয়া যায়। আর পভিনন আয়োডিন ভাইজাইনাল ট্যাবলেট হিসাবে পাওয়া যায়, যেটা ভাইজাইনাল ইনফেকশনে ব্যবহৃত হয়। 15%টা হচ্ছে তোমার লোশন, 5%টা হচ্ছে অয়েন্টমেন্ট, 1% হচ্ছে মাউথ ওয়াশ, আর হচ্ছে ভাইজাইনাল ট্যাবলেট পাওয়া যায়, যেটা তোমার মেয়েদের ভাইজাইনাল ইনফেকশনে এক্সটার্নালি ইউজ করা হয়। লেখা নেই। এবার হচ্ছে সাইড এফেক্ট, অ্যালার্জিক রিয়াকশন, অ্যালার্জিক মানে হাইপার সেন্সিটিভিটি থাকলে অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে, এছাড়া তেমন কোনো সাইড এফেক্ট নেই। না, বলে হাইপার সেন্সিটিভিটি যদি থাকে তবে অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে। ওষুধ দেবে না, এগুলো তোমাদের লিখে রেখে দিলাম, একটু লিখে রাখো। এই ওষুধগুলো এখন সেরকম ব্যবহারও হয় না। এরপরে যে ইউজেবল ওষুধ আছে একটা তোমাদের পাইমাকুইন, হ্যাঁ ওইটা ইউজেবল ওষুধ, ওইটা আমি নেক্সট উইকে পড়াবো। আজকে মোটামুটি আমরা মেডিসিনের ডায়রিয়া ডিসেপ্টি করে ফেললাম, আর দুটো ছোট ছোট ওষুধ সম্বন্ধে আমরা পড়লাম। আমাদের মোটামুটি ওষুধ ছখানা মতো হয়ে গেল, তাই তো? এইবার দেখি সিলেবাসটা কি আছে, আমি একটু দেখে ওটা ছাড়ুন না, নিউ এডিশন পুরোনো এডিশন শেষ হোক, তারপরে তো নতুন এডিশনে ভুল করে দেয়। পুরোনো ঘরটাই পুরোনো ঘরে এখন কি আছে? পুরোনো ঘরে এখন অনেক আছে। পাইমাকুইন আছে, তারপরে রিংওয়ার্ম অয়েন্টমেন্ট আছে, শুধু রিংওয়ার্ম বলে লেখা আছে, রিংওয়ার্ম অয়েন্টমেন্ট। কোনটা বাইরে রিংওয়ার্ম অয়েন্টমেন্ট
মানে হচ্ছে দাঁতের মলম, গোদা বাংলা হচ্ছে দাঁতের মলম। দাঁতের মলম বিশালিকল, স্যালিসাইলিক অ্যাসিড আর একটা ঘি দিয়ে ওই মলমটা তৈরি করে। ওটা ওই ফাঙ্গাল ইনফেকশন, দাঁত মানে কি ফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশনে লাগানো। আর ওষুধ নেই, ওষুধটা নিওমাইসিন এবং নিওমাইসিন। ঠিক আছে। নিওমাইসিন ব্যাকটেরিয়াম অয়েন্টমেন্ট আছে। নিওমাইসিন যে মলম আমরা, ওটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল একটা অয়েন্টমেন্ট, যেটা বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াল ইনফেকশনকে বাইরে থেকে আমরা লাগাতে পারি। ব্যাকটেরিয়াল ইনফেকশন কেটে যাওয়া ঘায়েতেও লাগাতে পারি, আলসারেও লাগাতে পারি, পোড়া, বয়েল বা কোনো পয়জনাস কোনো আলসার হলো সেইগুলোকে বাইরে নিওমাইসিন স্যার এখন ভিত পরিষ্কার করার জন্য মেয়েরা খুব ব্যবহার করছে। এখন কি করছে সেটা ওদের ব্যাপার। খুব বিক্রি। ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা কিছু নেই। নিয়মাসিন ভালো কিছু। হ্যাঁ, নিয়মাসিন ভালো, নিয়মাসিন অয়েন্টমেন্ট এখনো চালু আছে। হ্যাঁ, যথেষ্ট পরিমাণে ব্যবহৃত হয় নিয়মাসিন। কেটে যাওয়া থেকে আরম্ভ করে, কেটে যাওয়া, পুড়ে যাওয়া থেকে আরম্ভ করে ওষুধ খাওয়া, হাত মুখ সবেতেই আমরা এখন নিয়মাসিন বাইরে থেকে লাগাই। পাউডার হিসাবেও পাওয়া যায়, অয়েন্টমেন্ট হিসাবেও পাওয়া যায়। নিয়োস্পোরিন যে পাউডারটা আছে, অনেক দাম হয়ে যাবে। হ্যাঁ, তো এটা কি আছে? নিয়মাসিন শুধু আছে, তা আবার অয়েন্টমেন্টও আছে। তো এইগুলো সাধারণত এক্সটার্নাল ইউজ করা হয়। আর কি আছে? হেমারাইডাল এ আছে না একটা, কি জানো? অ্যান্টি হেমোরাইড, অ্যান্টি হেমারাইডাল অয়েন্টমেন্ট, অর্শের মলম। অ্যান্টি হেমারাইডাল অয়েন্টমেন্ট মানে অর্শ হলে পরে বাইরে থেকে আমরা যে মলম লাগাই, সেই মলম হচ্ছে অর্শ। সুপ্রালফেট অবস্থাকে হ্যাঁ, ওই জন্য মিশিয়ে দিতে করা যায়। একটু একটু করে লিখে দেবো, যেমন আমি লেখালাম দুটো, এরকম একটু একটু করে নোট আপনাদের দিয়ে দেবো। হয় না, আমি লিখিয়ে দেবো। পরীক্ষা এলে যেটুকু আমি লিখে দেবো সেটুকুই লিখে দেবো। ঠিক আছে। এর মধ্যে মানে ইম্পর্টেন্ট ওষুধ আছে মনে হয় পারমাকুন, না ঠিক আছে। আর নিউ এডিশনে কিছু কিছু আছে, যেমন হচ্ছে কাপ মিক্সচার, যেটা অ্যাক্টিভেটেড চারকোল আছে, দিয়ে অ্যাক্টিভেটেড চারকোল আমরা কেউ ইউজ করি না, ওগুলো এমার্জেন্সি কেসে ইউজ করা। ওদের অ্যাবজর্পশন ক্ষমতা আছে, যে চিনিকে কাগজে সাদা করে, তারপরে আমাদের যদি আমরা বীজ খেয়ে ফেলি, ওই বীজগুলোকে ওরা হরণ করে দিতে পারে। সেই জন্য আমরা তখন চারকোল খাই। এছাড়াও তোমার গ্যাস অম্বল কমাবার জন্যও চারকোলের ব্যবহার আছে। চারকোলের ব্যবহার কিছু চারকোলের থেকে আমরা আরো ভালো অন্য মেডিসিন পেয়ে গেছি, যার জন্য আমাদের চারকোলের দরকার পড়ে। বুঝতে পেরেছেন? তবুও যে দেওয়া আছে আমি ওটাও লিখেছি, চারকোল। আর কি আছে? গ্লিসারিন সাপোজিটরি, গ্লিসারিন সাপোজিটরি, ওই যে জুস যেটাকে বলি, পায়খানা রাস্তা দিয়ে প্রয়োগ করে পায়খানা করতে গেলে তাড়াতাড়ি ইনস্ট্যান্ট পায়খানা করার জন্য গ্লিসারিন সাপোজিটরি দেওয়া হয়। আর্গুমেন্টিন ওটা ইউজ হয়, ওটা এখনো ইউজ হয়। আর্গুমেন্টিন মানে হচ্ছে তোমার মেথাজিন, যেটা আমরা ডেড নেমে পাই। মানে ইউটেরাসের যে ব্লিডিং সেটাকে কমাবার জন্য আমরা আর্গুমেন্টিন ব্যবহার করি। ইউজার কন্ট্রাকশনটাকে না, কন্ট্রাকশন মাসেল কন্ট্রাকশন করে বাড়িয়ে দিয়ে ভেসেলসগুলোকে স্টিক করে দেয়, ফলে ব্লিডিংটা হতে পারে। ওই জন্যই তো যদি প্ল্যাসেন্টাল ডেলিভারি হওয়ার আগে আমরা দিয়ে ফেলি, তবে আর প্ল্যাসেন্টা বার করা খুব অসুবিধা হবে। সেই জন্য আর্গুমেন্টিক যেহেতু ইউজ করা হয় লেবার রুমে, লেবার রুমে দেখবে আর্গুমেন্টিক একবারে পেটি বসানো, যেই লেবার হয়ে যাচ্ছে, তারপরে যেই আমরা প্ল্যাসেন্টাকে যেই বার করছি, তখন হুড় করে রক্ত চলে আসছে, সেই সময় থায়ের মধ্যে একটা হোক দুটো হোক আমরা আর্গুমেন্টিক ইউজ করে দিচ্ছি। ফলে কি হচ্ছে, ইউটেরাসের ব্লিডিংটা কমে যাচ্ছে। এইবার আমরা ওই গজ দিয়ে ইউটেরাসটাকে সাফা করতে চাচ্ছি। করতে করতে যখন দেখছি গজে আর কোনো রক্ত লাগছে না, তখন ব্লিডিং ক্লোজ করা। এইবার নার্সদের বলে দিলাম, চেক আপ করে মাকে পেটে করে দাও, বাচ্চাকে গর্তে আর্গুমেন্টিকটা কি আমরা দিয়ে কি ফর্ম ইঞ্জেকশন করাও বেশি ট্যাবলেটও আছে। যেটা হেমোস্টেটিক যেটা ইউজ হয় এখন, হ্যাঁ, কারণ কি যেটা দেখেন যে ব্লিডিংটা হচ্ছে সেটা তো ডিফাইন করা যায় না, যেটা ক্যাপিলারি ব্লিডিং না আপনার ভেনাস ব্লিডিং। হ্যাঁ, তো সেক্ষেত্রে চাহান সিলিংটা কিন্তু ড্রাগ অফ চয়েস।
হ্যাঁ ওগুলো আছে আমরা আমাদের ক্ষেত্রের বাইরে তো যাবো না, আমরা আমাদের ক্ষেত্রে দাঁড়িয়ে আছি এখানে। আচ্ছা ওই ক্ষেত্রে হ্যাঁ আমি কিন্তু আর্গুমেন্টের প্রপার ক্ষেত্রটা বলছি, যেটা আমরা আমাদের হসপিটালগুলো থেকে আরম্ভ করে ওইটার উপরে ভরসা করে চালাচ্ছি। আর একটা জিনিস আছে সাবভার্টিমাইটিস। সালফারমাইডিন হচ্ছে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ। হ্যাঁ ও বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াকে মারতে পারে। কোডাইমক্সিডিও নয়, কোডাইমক্সিডিও দুটো মিশ্রণে ট্রাইমিথোস্ট্রিম আর সালফারমাইডিন, এই দুটো মিশ্রণে কোডাইমক্সিডিও। এটা আলাদা একটা অ্যান্টিবায়োটিক সালফারমাইডিন। এখন ওল্ড অ্যান্টিবায়োটিক সালফারমাইডিন এখন ইউজ হয়। বুঝতে পেরেছো? আগে দেওয়া হতো। এছাড়াও ভিটামিন এ ডিকমপ্লেক্স আছে। এরপরে ভিটামিন গুলোতে ঢুকে যাবো। ভিটামিন সিটা এখানে দেওয়া নেই, নিউ অ্যাডিশনে সি দেওয়া আছে, তাহলে একবার এটাকে টেনে দেবো এ বি সি বি, চারটে ভিটামিন তোমাদের করতে হবে, ঠিক আছে? আর নিউ অ্যাডিশনের মধ্যে ওই যে বলে চারকোল বললে একটা আয়োডাইজ সল্ট আছে। আয়োডাইজ সল্ট আর বলবো, ওটা হচ্ছে আয়োডাইজ সল্ট মানে হচ্ছে সল্টের মধ্যে আয়োডিন এখন তো অলরেডি আমরা পাচ্ছি, কারণ আমাদের লেজিসলেশন করেই দিয়েছে সরকারি হয়ে গেছে যে উইদাউট আয়োডিন কোনো সল্ট কোম্পানি সল্ট বাজারে ছাড়তে পারবে না। ওদের একটা মাত্রা দেওয়া আছে, এই মাত্রায় সল্টের সঙ্গে আয়োডিনকে বুঝতে পারতে হবে। কেন আইডিয়াটা এলো না, ওই সাব হিমালয়ান রিজিয়ান যেটা সমুদ্র থেকে যত দূরে যাচ্ছে তত আয়োডিনের অভাব দেখা দিচ্ছে। সেই অভাবটা দূর করার জন্য কি করা হলো, যে পারিবারিক আর আয়োডিন ওষুধ নিয়ে করা সম্ভব না, এত একটা বিশাল রিজিয়ান জিওগ্রাফিক রিজিয়ানকে কভার করা, তো এমন একটা বার করতে হবে যার মাধ্যমে আমরা সমস্ত পারমিশন করতে পারবো। তো আমাদের বুদ্ধিতে এসে গেল আয়োডিন তোমার সল্টের সঙ্গে খুব সুন্দর মিশে যায়, ঠিক আছে? আর সল্ট এমন একটা জিনিস ইচ অ্যান্ড এভরি ফ্যামিলি সেটা ইনটেক করে। রান্না করতে গেলে তোমার নুনের প্যাকেট লাগবেই লাগবেই লাগবেই। ভারতবর্ষের যত প্রতি গৃহ আছে প্রতিটা গৃহেতে লাগবে। অতএব যদি আমরা এটাকে আইন করে একবারে যে বাজারে যে নুন আসছে সেইটাকে যদি আইন করে আয়োডাইড ফর্মে এনে বাজারে ছেড়ে দিই, অলরেডি বাড়িতে ঢুকে যাবে, আমাদেরকে চিন্তাই করতে হবে। এই বুদ্ধিটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন দিয়ে দিল, মাথায় ঢুকিয়ে দিল, তখন ইন্ডিয়া সরকার কি করলো, ওই আইনটা তৈরি করে দিল যে উইদাউট আয়োডিন কোনো লবণ কোম্পানি লবণ বাজারে ছাড়তে পারবে। ওই লেজিসলেশন হলো, সেটার অ্যাপ্লিকেশন হলো, তাতেই এন্ডেমিক কোয়ার্টার সেরে গেল। এখন টেট্রাসাইক্লিন আয়োডাইড যেটা একটা চোখের মলম, বিভিন্ন চোখের ইনফেকশনে আমরা ইউজ করি, কনজাক্টিভাইটিস থেকে আরম্ভ করে কেরাটাইটিস থেকে আরম্ভ করে সব ওষুধ হয়ে গেলে শেষ। চলো